বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার নিয়ে আলোচনা করব। আহ, এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক লিখে রেখেছি, যেমন পদার্থ, পরমাণু, অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভিতরে কণিকা, পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা, পরমাণু মডেল রাদারফোর্ড এবং বোর, পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এরপরে ইলেকট্রন বিন্যাস, আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, তেজস্ক্রিয়, আইসোটোপ। এই যে মেন কিছু টপিক আমি লিখে রেখেছি, যেগুলো সম্পর্কে আমি একমাত্র বোর্ড বইয়ের আঙ্গিকেই খুবই ক্ষুদ্র পরিসরে কিছু কথা বলবো। জানি না আমার আজকের এই ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগবে কিনা, কেননা আমি এই ভিডিওটা একদম মানে একেবারে শুরু থেকে শুরু করব। আমার বিশ্বাস যারা ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য এটা বেশি কাজ দেবে, কিন্তু তোমরা যারা ক্লাস 10-এ বা পরীক্ষার্থী তাদের কতটুকু কতটুকু কাজে লাগবে সেটা আমি জানি না। যদি তোমাদের কারো বেসিক সম্পর্কে জানার কমতি থাকে তাহলে হয়তো কিছুটা কাজ দিবে। তো যা হোক, আমি সবার জন্য যেহেতু ভিডিওটা আমার সেহেতু আমি শুরু থেকে শুরু করব। কার কতটুকু উপকারে আসবে যায় না, যারা আগে থেকে জানো তাদেরকে থ্যাঙ্কস, কিন্তু যারা জানো না বা ক্লাস 9 তাদের জন্য আমার এই ভিডিওটা। তো যা হোক, আজকে আমি তৃতীয় অধ্যায় আলোচনা করছি। এখানে প্রথমে পদার্থের কথা বলা হয়েছে। পদার্থ কি, পদার্থ কাকে বলে, এসব কথা আমরা অনেক ছোটবেলায় শিখেছি। তো পদার্থ আমরা ছোটবেলায় শিখেছি পদার্থ কাকে বলে। এখন এই যে কেমিস্ট্রিতে একটু অন্যরকম ভাবে পড়বো। পদার্থ হচ্ছে অণু দিয়ে গঠিত, আর অণু পরমাণু দিয়ে গঠিত। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পদার্থ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। অণু হচ্ছে দুইয়ের অধিক পদার্থ যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে অণু বলে, যেটা আমরা জানি বা তোমাদের বইয়ে দেওয়া আছে। দুইয়ের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যখন যুক্ত থাকে তখন তাকে অণু বলে। তাহলে এই রাসায়নিক বন্ধনটা কি সেটা আমাদেরকে জানা বা বোঝার দরকার। রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে দুইয়ের অধিক। যদি আমি মনে করি, যেমন হাইড্রোজেনের কথা যদি মনে করি, হাইড্রোজেনের ইলেকট্রন এক, রাসায়নিক বন্ধন। তো এখানে দুইটা পরমাণু আছে, এরা কি করে, এদের ভিতর এক ধরনের আকর্ষণ আছে। এই আকর্ষণ শক্তি দিয়ে এরা একে অপরকে পরস্পরকে নিজের দিকে টানে। তাহলে এরা কাছাকাছি চলে আসে। এরা তখন কি করে, কাছাকাছি চলে আসে। এরপরে এরা একসাথে যুক্ত হয়। এরপরে এরা কি করে, একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন 2 হয়, এটা অণুতে পরিণত হয়। এই আকর্ষণের কারণে একসাথে হয়ে অণুতে পরিণত হয়। এই যে রাসায়নিক বন্ধন, যে আকর্ষণের ফলে পরমাণু সমূহ অণুতে যুক্ত হয়, সেই আকর্ষণকে রাসায়নিক বন্ধন বলে। তাহলে রাসায়নিক বন্ধনটা কি, আমরা পরমাণু পরস্পরকে নিজের কাছে টানে এবং একসাথে অণু যুক্ত হয়ে অণুতে পরিণত, এটা হচ্ছে কি রাসায়নিক বন্ধন, যেটা সম্পর্কে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওইখানে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে যেহেতু ক্ষুদ্র পরিসরে, তো আমি এটুকুই বললাম যে রাসায়নিক বন্ধন কিভাবে হয়, রাসায়নিক বন্ধন কি। তো অণু পরমাণু, এবার হচ্ছে মৌলের প্রতীক। কি, আরেকটু কথা যা আমি ছেড়ে গেছি। পদার্থ আসলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নিয়ে কিছু কথা বলতে চাই। মৌলিক আর যৌগিক পদার্থ, আমরা
ছোটবেলা থেকেই শিখেছি, তোমরা সবাই জানো যে মৌলিক যৌগিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ হচ্ছে কি, যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে, তাই না? আর যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে হচ্ছে যৌগিক পদার্থ বলে। যেমন আমি যদি হাইড্রোজেনকে ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো, আমি যদি বিশুদ্ধ সোনাকে ভাঙি তাহলে কি সোনাই পাবো। কিন্তু যদি আমি পানিকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো? তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন পাবো, কেননা এখানে দুই ধরনের পরমাণু আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে যেমন আমি যদি হাইড্রোজেনকে ভাঙি তাহলে কি পাবো? হাইড্রোজেন পাবো, এটা হচ্ছে একটা মৌল বা মৌলিক পদার্থ। আবার যদি কার্বন ডাই অক্সাইডকে ভাঙি তাহলে কি পাবো? কার্বন এবং অক্সিজেন পাবো, কার্বন এবং অক্সিজেন পাবো, এটা হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে হচ্ছে মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে যে পদার্থ ভাঙলে ওই পদার্থ পাওয়া যাবে, এবং যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থ ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে? আমরা কার্বনও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি, তাহলে হচ্ছে কি যৌগিক পদার্থ। মৌলিক আর যৌগিক পদার্থের পার্থক্য এখানে। এবার মৌলের প্রতীক নিয়ে কিছু কথা। মৌলের প্রতীক কি? মৌলের প্রতীক হচ্ছে ইংরেজি বা লাতিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ইংরেজি বা লাতিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তো এই ক্ষেত্রে কিছু কথা, যেমন কিছু কিছু মৌল আছে যাদের ইংরেজি বা লাতিন নামের সংক্ষিপ্ত রূপকে, এটা সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষরে লেখা হয়, যেমন সোডিয়াম এনই। সোডিয়ামের লাতিন নাম নাট্রিয়াম, তাহলে এন দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এক্ষেত্রে কিছু কথা, কিছু কিছু মৌলের প্রথম অক্ষর একই, যেমন ক্রোমিয়াম, ক্লোরিন, কার্বন, ক্যালসিয়াম। এই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো? কারণ আমি যদি মনে করি প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করব, তাহলে সবগুলোর প্রথম অক্ষর সি যদি লিখি তাহলে আমরা কখনোই বুঝবো না যে কোনটা কোন মৌল। মনে করো তোমরা চার বন্ধু, তোমাদের সবার নামের প্রথম অক্ষর বি, এখন সবাই যদি বি লিখো তাহলে কোনটা তোমার নামে প্রতীক, এটা তো আমি বুঝতে পারবো না। এই কারণে কারো নামে হয়তো বিই, কারো বিও, কারো বিএ। এই কারণে বিজ্ঞানীরা কি করেছেন, এই কারণে প্রতীক মানে চিনার জন্য, মৌলকে চিনার জন্য যেই সব মৌলের নামের প্রথম অক্ষর একই সেদেরকে আলাদাভাবে রেখেছে। যেমন কার্বন ছি, কার্বন হচ্ছে কার্বন ছি দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্যালসিয়াম সি, তো এটা তো ছি আছে, এটা তো ছি আছে, যদি আমি সি এ না দিতাম তাহলে দুটাই কার্বন লিখলে আমি কি বুঝতাম কোনটা কার্বন কোনটা ক্যালসিয়াম। এই কারণে এখানে সি এর সাথে একটা ই যুক্ত করা হয়েছে, ছোট ইংরেজি ছোট হাতের অক্ষর। তাহলে প্রতীক হচ্ছে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপে প্রতীক বলা হয়। এটা লেখা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে, নামের প্রথম অক্ষর দিয়ে, এবং যখন তার সাথে একাধিক অক্ষর, একের অধিক অক্ষর যুক্ত করতে হয় তখন ছোট হাতের অক্ষরটি ব্যবহার করা হয়। এই হচ্ছে প্রতীক। আর সংকেতের বেলায় সংকেত কি? সংকেত দ্বারা আমরা কি বুঝি? সংকেত কাকে বলে? সংকেত আসলে মৌলিক বা যৌগিক পদার্থের, মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। সংকেত দ্বারা আমরা বুঝি যে কোনো অণুতে কি কি মৌলের কতটি পরমাণু আছে। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন 2, তার মানে আমরা বুঝতে পারছি কি হাইড্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু আছে। এটা আমরা কখনো হাইড্রোজেন এরকম ভাবে আমরা কখনো দেখাই না। এই যে হাইড্রোজেন 2 মানে এইটা সংক্ষেপে লেখা, এটা হচ্ছে সংকেত, মানে এটা হচ্ছে মৌলিক পদার্থের সংকেত। মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যৌগিক পদার্থের ক্ষেত্রে যেমন আমি যদি মনে করি H2O হাইড্রোজেন, এটা একটা যৌগিক পদার্থ, কেননা এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আমরা কখনো হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এরকম ভাবে লিখি না, তাহলে আমরা করি কি এইভাবে লিখি H2O, তার মানে এখানে দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন আছে। এই যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপকেই কি বলা হয়? এই সংক্ষিপ্ত রূপকেই বলা হয় সংকেত। এই সংক্ষিপ্ত
রূপকে বলা হয় সংকেত। তাহলে কি বলতে পারি আমরা, মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়, মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে। তো এই হচ্ছে সংকেত। পরমাণুর ভিতরে কিছু কণিকা আছে। পরমাণু কি, পরমাণুর আকার কি, কি রকম, সেটা আমাদেরকে জানতে হবে। পরমাণুর ভিতরে কিছু আমরা সাধারণভাবে জানি যে পরমাণু ভিতরে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন ও প্রোটন থাকে, বাইরে শক্তি স্তরে ইলেকট্রন থাকে। কারণ পরমাণু ইলেকট্রন, নিউট্রন, প্রোটন দিয়ে গঠিত, এটা আমরা অনেক আগে থেকে জানি। তো পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, পরমাণুতে দুই ধরনের কণিকা আছে। পরমাণু একটা হচ্ছে কি স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। পরমাণুতে দুই রকমের কণিকা আছে, একটা স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন প্রকাশ করা হয় ই মাইনাস দ্বারা, প্রোটন পি এবং নিউট্রন। আর এখানে হচ্ছে অস্থায়ী কণিকা হচ্ছে মেসন, পজিট্রন, গ্যাস্ট্রিনো, অ্যান্টিগ্যাস্ট্রিনো। অ্যান্টিগ্যাস্ট্রিনো এই হচ্ছে অস্থায়ী কণিকা। তারপর পরমাণুকে ভাঙলে আমরা এইগুলো পাবো, পরমাণুকে ভাঙলে আমরা এইগুলো পাই। যে স্থায়ী কণিকা, ইলেকট্রনের আধান বা চার্জ, ইলেকট্রনের আধান বা চার্জ 1.60 ইন্টু -1 ইন্টু হচ্ছে 10⁻⁹, কেননা ইলেকট্রন সবসময় নেগেটিভ হয়। প্রোটনের আধান প্লাস 1.6 -9, এটা হচ্ছে আধান 0, কারণ প্রোটন নিরপেক্ষ। তাহলে আমরা পরমাণুকে ভাঙলে এই জিনিসগুলো আমরা পাই। আমরা সাধারণত পরমাণু এই কণিকাগুলো আমরা জানি যে একটা পরমাণুর আকার কিরকম হয়। একটি পরমাণুর আকার এরকম হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে শক্তি স্তর বা শেল বা কক্ষপথ অথবা অরবিট। শক্তি স্তর, শেল, কক্ষপথ বা এটা নিউক্লিয়াস। এখানে থাকে নিউট্রন আর হচ্ছে প্রোটন, এখান থেকে নিউট্রন প্রোটন। বাইরে শক্তি স্তরে থাকে ইলেকট্রন, এগুলোতে থাকে ইলেকট্রন। তাহলে আমরা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। এটা হচ্ছে স্থায়ী কণিকা। আরো কিছু জিনিস যেগুলো আমরা পাই অস্থায়ী কণিকা, সেগুলো হচ্ছে মেসন, পজিট্রন, গ্যাস্ট্রিনো, অ্যান্টিগ্যাস্ট্রিনো। হচ্ছে পরমাণুকে ভাঙলে আমরা এই জিনিসগুলো পাবো। এই যে পরমাণুর ভিতরে কণিকা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি আমরা জানি বা তোমরা সবাই জানো যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পরমাণুর নিউক্লিয়াসে পরমাণুটা কিরকম, পরমাণুর গঠনটা এরকম। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, আমি যদি মনে করি এটা সোডিয়াম, এটা যদি সোডিয়াম হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে থাকে কি নিউট্রন আর প্রোটন,
বাইরে থাকে ইলেকট্রন, তাহলে হচ্ছে সোডিয়াম 11। এই হচ্ছে সোডিয়াম। তাহলে কি পারমাণবিক সংখ্যা, পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে প্রোটন কতটা আমরা কি করে বুঝবো? কোন মৌলের, অর্থাৎ যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, সেই মৌলের পরমাণু নিউক্লিয়াসে ততটাই প্রোটন থাকে। কোন মৌলের পারমাণবিক সংখ্যা যত, সেই মৌলের পরমাণু নিউক্লিয়াসে ততটাই প্রোটন থাকে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে আমরা বুঝতে পারবো, আমাদেরকে বুঝতে হবে যে সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে। এইভাবে আমরা বুঝবো যে কোনো মৌলের পরমাণুতে কতটি প্রোটন আছে। আর প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই জিনিস। পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, বাইরের শক্তি স্তরে কিন্তু ততটাই ইলেকট্রন থাকে। এখানে 11টা প্রোটন আছে। কিভাবে আমরা জানবো? কারণ আমরা দেখছি যে এটা সোডিয়াম পরমাণু, যেহেতু এটা সোডিয়াম পরমাণু গঠন, সেহেতু অবশ্যই এর নিউক্লিয়াসে সোডিয়াম যে পারমাণবিক সংখ্যা যেহেতু 11, সেহেতু অবশ্যই এর নিউক্লিয়াসে 11টি প্রোটন থাকবে। এবং এই কারণে এর বাইরের শক্তি স্তরগুলোতে 11টি ইলেকট্রন থাকবে। কেননা প্রোটন ইলেকট্রন সবসময় সমান থাকে কখন? চার্জ নিরপেক্ষ অবস্থায়। চার্জ নিরপেক্ষ মানে আবার কি? চার্জ নিরপেক্ষ মানে ইলেকট্রন, মৌলের ইলেকট্রন আদান প্রদান করা। কোনো মৌল যখন ইলেকট্রন আদান প্রদান করে, এটা আবার কখন, কিভাবে হয়, কিভাবে চার্জ যুক্ত হয়, হয়তোবা তোমরা যারা নাই তাদের জানার দরকার। তো চার্জ নিরপেক্ষ অবস্থায় সবসময় প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে, কিন্তু চার্জ যুক্ত অবস্থায় কিন্তু আলাদা হয়ে যায়। এটা হচ্ছে এর শেষ শক্তি স্তরে 11টি ইলেকট্রন, শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। এখন হচ্ছে প্রতিটি মৌলই, প্রতিটি পরমাণু চায় শেষ শক্তি স্তর পূর্ণ করতে, মানে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করতে। স্থিতিশীলতা কিভাবে অর্জন হয়? স্থিতিশীলতা অর্জন মানে পরমাণু শেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ করতে হবে, নতুবা যত ইলেকট্রন থাকার দরকার ততটি থাকতে হবে। তো এই অষ্টক পূর্ণের জন্য 1টা 2টা বা 3টা ইলেকট্রন এরা ধার নিতে পারে বা কাউকে ধার দিতে পারে। তো অষ্টক পূর্ণের জন্য, অষ্টক পূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করে। যেমন পর্যায় সারণীতে চতুর্থ অধ্যায়ে 18 নম্বর গ্রুপের মৌল, যে 7টি মৌল আছে, এগুলো এরা নিজেরাই শেষ শক্তি স্তর, এদের শেষ শক্তি স্তর আগে থেকে অষ্টপূর্ণ। এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এরা স্থিতিশীল। তো এরকম প্রতিটা মৌল স্থিতিশীল হতে চায় এবং স্থিতিশীলতা অর্জনের জন্য এরা অষ্টক পূর্ণ করতে চায়। অষ্টক পূর্ণের জন্য এরা কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, না হলে ইলেকট্রন গ্রহণ করবে, যে কোনো উপায়ে। বাস যে কোনো, আমি দূরে যেতে চাচ্ছি না, তো এটা নিয়ে কথা বলবো, যে কোনো উপায়ে এরা অষ্টক পূর্ণ করবে। তো এখানে সোডিয়াম যদি অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে এখানে কি করতে হবে? এখানে 1টা ইলেকট্রন আছে। সোডিয়াম একটা ধাতু। কেন ধাতু? আমরা জানি যে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে সেগুলো ধাতু হয়। এটা ত্যাগ করে সেটা বুঝবো কি করে? কারণ এর ক্ষেত্রে 1টি ইলেকট্রন আছে। তো 1টি ইলেকট্রন ত্যাগ করা খুবই সহজ। কেননা 1টা 2টি ইলেকট্রন ত্যাগ করা বা গ্রহণ করা যাবে। এখানে যদি আমি শেষ শক্তি স্তর পূর্ণ করতে চাই, তাহলে আরো 7টা ইলেকট্রন দরকার, এটা সম্ভব নয়। এই কারণে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করলে এর শেষ শক্তি স্তর এইটা থাকবে, তখন অষ্টক পূর্ণ থাকবে। এই কারণে এটা ধাতু, কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তো এটা যদি ইলেকট্রন ত্যাগ করে, আর ক্লোরিন, এইটা কি? নিউক্লিয়াস, এইটা ফার্স্ট সেল, এইটা সেকেন্ড সেল, এইটা থার্ড সেল। তাহলে এটা যদি ক্লোরিন হয়, 1 2 4 6 8, 2 4 6 7, কারণ ক্লোরিন 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো এখানে হচ্ছে ক্লোরিনের শেষ শক্তি স্তরে কিন্তু অষ্টপূর্ণ নেই, এতে 7টা ইলেকট্রন আছে। কিন্তু এই যে 1টা ইলেকট্রন গ্রহণ করে, এখানে যে 7টা ইলেকট্রন দিয়ে দিতে চায়, তাহলে 7টা ইলেকট্রন কেউ নিতে পারবে না। এই কারণে যদি 1টা ইলেকট্রন কারো কাছ থেকে নেই, তাহলে অষ্টপূর্ণ হবে। যদি এই সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করবে, এইটা যদি ক্লোরিন নিয়ে নেই, তাহলে কি হবে? এই অষ্টপূর্ণ করবে, তাহলে এই অষ্টক পূর্ণ করবে। তাহলে এই হচ্ছে কি হবে?
অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ তখন কি দাঁড়াবে, তখন এইরকম হয়ে যায়। তখন ক্লোরিন কি হবে, ঋণাত্মক হবে, ক্লোরিন ঋণাত্মক হবে। আর সোডিয়াম কি হবে, এটা সোডিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর। তাহলে হচ্ছে এই শক্তি স্তরটা ইলেকট্রন ত্যাগ করে, মানে এই শক্তি ইলেকট্রন নেই, তার এই শক্তি স্তর কোনো দরকার নেই। তাহলে এইটা আমরা পেলাম সোডিয়াম। তখন কি হলো, সোডিয়াম হচ্ছে ধনাত্মক হলো, সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা ক্যাটন। আর ক্লোরিন ঋণাত্মক, মানে ইলেকট্রন ত্যাগ করলে সেটা ধনাত্মক হয়, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক হয়। তাহলে হচ্ছে এইগুলো কেন আমি এত দূর গেলাম, ইলেকট্রন আর প্রোটনের পার্থক্য বোঝানোর জন্য। তো ইলেকট্রন প্রোটনের পার্থক্য, যে চার্জ নিরপেক্ষ অবস্থা, আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থেকে বাইরের শক্তিস্থানে ততটাই ইলেকট্রন থাকে, কিন্তু চার্জ যুক্ত অবস্থায় এটা কিন্তু থাকে না, সবসময় এটা কিন্তু সম্ভব নয়। কেননা এখানে প্রোটন ছিল 11টা, ইলেকট্রন ছিল 11টা, কিন্তু যখন এ অষ্টক পূর্ণ করলো তখন কি হলো, এখানে কিন্তু ইলেকট্রন 10টা হয়ে গেল, কিন্তু প্রোটন তো ত্যাগ করেনি, প্রোটন কিন্তু 11টাই। তাহলে এখানে ইলেকট্রন প্রোটনের পার্থক্য। এখানে ক্লোরিন ছিল শেষ কত, 17টা, 17টা এ হচ্ছে কি করেছে, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ধার নিয়ে শেষ শক্তি স্তর পূর্ণ করে 18টা হয়েছে। প্রোটন তো এখানে 17টাই ছিল, কিন্তু এখানে এসে প্রোটন 17টা, কেন, প্রোটন তো ধার বা ত্যাগ করেনি। তাহলে এখানে প্রোটন 17টা আছে, কিন্তু ইলেকট্রন 18টা হয়েছে। তাহলে প্রোটন আর ইলেকট্রন পার্থক্য এইভাবে, চার্জ যুক্ত অবস্থায় প্রোটন আর ইলেকট্রন পার্থক্য এসে যায়, কিন্তু চার্জ নিরপেক্ষ অবস্থায় নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকবে বাইরে ততটাই ইলেকট্রন থাকবে, চার্জ নিরপেক্ষ অবস্থায়। এই হচ্ছে প্রোটন আর ইলেকট্রনের পার্থক্য। তাহলে কি পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন পরমাণুর নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকবে সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা আমরা বুঝবো কি করে যে কতটা প্রোটন আছে, এটা বোঝার জন্য যেই মৌলের পরমাণু, যেই মৌলের পরমাণু, যে কোনো মৌলের, মানে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, আমরা বুঝবো যে ওই মৌলের নিউক্লিয়াসে ততটাই প্রোটন আছে। কোন মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওই মৌলের নিউক্লিয়াসে ততটাই প্রোটন সংখ্যা থাকে, আর ওই প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আর নিউক্লিয়াসে যতটা প্রোটন সংখ্যা থাকে বাইরের শক্তি স্তরে ততটাই ইলেকট্রন সংখ্যা থাকে। কিন্তু কখন এটা পার্থক্য দেখা যায়, চার্জ যুক্ত অবস্থায় যদি কোনো পরমাণু ইলেকট্রন দেয় বা নেই, তাহলে কি হয়, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা পার্থক্য এসে যায় প্রোটনের সাথে। কারণ প্রোটন সংখ্যা কিন্তু আদান প্রদান, চার্জ আদান প্রদান করে না, ইলেকট্রন করে, এই জন্য তখন ইলেকট্রন এবং প্রোটনের পার্থক্য দেখা দেয়। এই হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার ভর সংখ্যা নিয়ে কিছু কথা। ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের নিউটন এবং প্রোটনের যোগফল। ভর সংখ্যা কি হচ্ছে, নিউটন এবং প্রোটনের যোগফল। যেমন আমি যদি বলি, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সোডিয়াম, এটা কি হচ্ছে তোমার 23, এটা হচ্ছে 11, এটা ভর সংখ্যা, একে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রোটন, প্রোটন সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এই হচ্ছে। এবার ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে নিউটন আর প্রোটনের যোগফলকে ভর সংখ্যা বলে, নিউটন আর প্রোটনের যোগফল ভর সংখ্যা। তো ভর সংখ্যা সবসময় কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়। ভর সংখ্যা হচ্ছে নিউটন আর প্রোটনের যোগফল। আর এইখানে কি থাকে, এইখানে হচ্ছে এইখানে চার্জ
বা আধান, এখানে হচ্ছে পরমাণুর সংখ্যা। এখন যদি বলা হয় কোনো মৌলের প্রোটন সংখ্যা, ভর সংখ্যা দেওয়া আছে, ওই মৌলের নিউটন সংখ্যা কত, তাহলে আমরা কি করব, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা বলি সোডিয়ামের ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, নিউটন সংখ্যা কত, তাহলে নিউটন সংখ্যা সমান নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা কত, 23, প্রোটন সংখ্যা 11, তাহলে এটা হচ্ছে কি নিউটন সংখ্যা। এই হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে এবার যদি বলা হয় প্রোটন সংখ্যা, কোন মৌলের ভর সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা দেওয়া আছে, তাহলে প্রোটন সংখ্যা কিভাবে পাবো, ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বাদ দিলে আমরা প্রোটন সংখ্যা পাবো। আর ইলেকট্রন সংখ্যা যদি বলে, তাহলে এখানে প্রোটন সংখ্যা যেটা সেটা ইলেকট্রন সংখ্যা, তার মানে এখানে প্রোটন সংখ্যা 11, এই মৌলের ইলেকট্রন সংখ্যা 11 ভর সংখ্যা। অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা হচ্ছে নিউটন আর প্রোটনের যোগফল, আর নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ নিউটন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা যদি বের করি, প্রোটন সংখ্যা যেটা ইলেকট্রন সংখ্যা সেটাই। তাহলে যে কোনো মৌলে যদি এরকম দেওয়া থাকে এবং প্রশ্ন থাকে যে ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা বের করো, তাহলে আমরা অবশ্যই পারবো। কেননা আমরা জানি যে ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বাদ দিলে প্রোটন সংখ্যা পাওয়া যায়, এবং ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায়, এবং প্রোটন সংখ্যা যেটা ইলেকট্রন সংখ্যা সেটাই। এভাবে আমরা বের করতে পারবো। ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পেরেছো। এখানে আর কিছু বলার, প্রাথমিকভাবে কিছু বলার আছে বলে আমি মনে করি না, কারণ আমি একবারে প্রাথমিক থেকে আলোচনা করছি। এত ক্ষুদ্র পরিসর যেটা তোমাদের বোর্ড বইয়ে শুধু আছে, বোর্ডের বাইরে আমি কোনো কথা বলতে চাই না, কারণ তোমার শুরু থেকে একেবারে ক্ষুদ্র পরিসরে আমার আলোচনার কথা ছিল, কারণ আমি শুধু বোর্ড বই নিয়েই কথা বলছি। পরে যখন ভিডিওতে, অন্যান্য ভিডিওতে হয়তো তখন অন্য বেশি বেশি করে আলোচনা করা যাবে। তো যা হোক, আমি চাচ্ছি তোমরা এই ভিডিওতে শুধু বোর্ড বইটাই বুঝবে, এতটুকুই আমার আলোচনা। তো ভর সংখ্যা, পরমাণুর মডেল রাদারফোর্ড বোর। তো পরমাণুর মডেল তোমাদের বই আছে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই মডেলগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। পরমাণুর মডেল, যেমন রাদারফোর্ড কিন্তু 1911 সালে পরমাণু সম্পর্কে একটি মডেল প্রদান করেন। তার মডেলটি খুবই গুরুত্বপূর্ণ। তো পরমাণুর মডেল বোর, রাদারফোর্ড পরমাণু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি পরমাণুর গঠন সম্পর্কে কথা বলেছিলেন। পরমাণুতে হচ্ছে পরমাণু কেন্দ্রে একটি ছোট জায়গা থাকে, সেই জায়গাটার নাম নিউক্লিয়াস। সেখানে নিউট্রন এবং প্রোটন থাকে, এবং পরমাণুতে অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন থাকে। তিনি আরো কথা বলেছিলেন যে সূর্য যেমন, সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে। এভাবে তিনি অনেক কথা বলেছিলেন। এত গুরুত্বপূর্ণ, এত ভালো মডেল প্রদান করার পরেও কিন্তু তার কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল। তো প্রথমত বলতে গেলে তিনি চার্জ যুক্ত নিউক্লিয়াস ইলেকট্রনের সাথে তুলনা করেছিলেন সূর্য এবং গ্রহের। কিন্তু আসলে চার্জযুক্ত জিনিসের সাথে চার্জহীন জিনিসের তুলনা করাটা সঠিক নয়, এটা তার একটা সীমাবদ্ধতা। এছাড়াও তিনি পরমাণুর মানে হচ্ছে পরমাণুর সঠিক আকার আকৃতি, ইলেকট্রন আসলে পরমাণুকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু তিনি নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। আরো কিছু কথা আছে যা তার সীমাবদ্ধতার কারণ। এরপরে বোর হচ্ছে 1913 সালে তার ত্রুটি সংশোধন করে মডেল প্রদান করেন। তিনি বলেছিলেন যে পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে ঘুরবে, কোন কক্ষপথে কতটা ইলেকট্রন ঘুরবে, এবং তিনি শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হবে, উপশক্তি স্তরে কি দ্বারা প্রকাশ করা হবে, এইসব বর্ণনা তিনি দিয়েছিলেন। তবে তারও কিছু সীমাবদ্ধতা আছে। মোট কথা, পরমাণু মডেল আসলে পড়া, মনে রাখা, জানা খুব খুব খুব
মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই 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 তোমাদেরকে মনে রাখতে হবে। এটা সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা পড়বা। এই পরমাণু মডেলের রাদারফোর্ড বোর এর মডেল এবং সীমাবদ্ধতা অবশ্যই মনে রাখা খুবই জরুরি। আমি এটা আর বিশ্লেষণ করতে চাচ্ছি না, কারণ এটা বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এটা মনে রাখা যায়, এটা মনে রাখতে হবে। এটা বোঝানোর কিছু আছে বলে আমি মনে করি না। তো পরমাণু মডেলের সীমাবদ্ধতা, রাদারফোর্ড বোর, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে আশা করছি। তো এরপরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কি, পরমাণু শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়, কিভাবে ইলেকট্রন বিন্যাস থাকে, এই নিয়ে কিছু কথা। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানার জন্য আগে জানতে হবে পরমাণুর গঠন। যে পরমাণুর গঠন জানতে হবে, পরমাণুর আকার বা গঠন কিরকম। তো তোমরা অবশ্যই জানো পরমাণুর গঠনটা এই রকম। এইটা যেমন নিউক্লিয়াস, একটু আগে আমি বলেছি। এইটা কি ফার্স্ট সেল, এইটা হচ্ছে সেকেন্ড সেল, এইটা থার্ড সেল, এরকম আরো যেতেই পারে। তো এইটার নাম কি নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াস। এখানে থাকে নিউট্রন আর প্রোটন, এইগুলো কি শক্তি স্তর। শক্তি স্তর, কক্ষপথ বা অরবিট। এটা হচ্ছে n equal to 1, n equal to 2, n equal to 3। এক নম্বর শক্তি স্তর মানে কে শেল, 2 নম্বর হচ্ছে এল শেল, 3 নম্বর এম শেল, 4 নম্বর এন শেল, এভাবে প্রকাশ করা হয়। প্রতিটা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করে। 1 নম্বর শক্তি স্তর, এটা নিউক্লিয়াস, ভিতর থেকে 1 নম্বর গণা হয়। n equal to 1, n equal to 2 মানে 2 নম্বর, n equal to 3 মানে 3 নম্বর, n equal to 4 মানে 5 নম্বর, এইভাবে শক্তি স্তরের সাথে সাথে এই নম্বর গুলো বেড়ে যায়। তো প্রতিটা শক্তি স্তর আবার যেমন n equal to 1 হলে কি হয় কে শেল, n equal to হচ্ছে 2 হলে এল শেল, 3 হলে এম শেল, 4 হলে এন শেল, এভাবে নামকরণ করা হয়। তো শক্তি স্তর ও কক্ষপথ বা অরবিট যেটা বলতে পারো। তো এই শক্তি স্তরের ভিতরে আবার কিন্তু উপশক্তি স্তর থাকে। এই শক্তি স্তরের ভিতরে কি থাকে, উপশক্তি স্তর। এখানে শক্তি স্তর, এটাকে আবার কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা এটা আবার কত প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তাহলে 4 প্রকার। কি হচ্ছে, প্রধান, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তার এই শক্তি স্তরের ভিতর বা কোয়ান্টামের ভিতর উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তর আছে, সেইগুলো আবার কি কি হবে, যেমন n equal to 1, n equal to 1 এই শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি স্তরকে l দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরগুলোকে l দ্বারা। তাহলে n equal to যদি 1 হয়, n equal to 1 হলে কি হয়, n equal to 1 হলে l equal to 0, কেননা l equal to উপশক্তি স্তর। এবং একটি 1s, n equal to 2 হলে l equal to 1 এবং দুইটি 2s 2p। এইটা কি হয়, উপরটা পর্যায়ক্রমে নেমে আসবে এবং এটা যেহেতু 2 নম্বর সেহেতু 2x 2p হবে। এরপরে n equal to 3 হলে l equal to 2 এবং শক্তি স্তর 3টি, 3s 3p 3d। আবার n equal to যদি 4 হয় তাহলে l equal to কত, 3 এবং উপশক্তি স্তর কত, 4টি, 4s 4s
4p 4d 4f এই হচ্ছে উপশক্তি স্তর। তাহলে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব? শক্তি স্তর n, উপশক্তি স্তর l। এখন প্রতিটি উপশক্তি স্তর এইগুলো কিন্তু আবার উপশক্তি স্তর হচ্ছে 4টি, s p d f। s উপশক্তি স্তরে ইলেকট্রন ধরে, s উপশক্তি স্তরে s উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে দুইটি, এইটি। পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টি, p6। ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 10টি। এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 14টি, এফ। এইটা হচ্ছে উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর 4টি, এস পি ডি এফ, এস পি ডি এফ। এখন আমরা যখন কোনো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বসাবো তখন কিভাবে আমরা একটা সূত্র মনে রাখবো, যেমন 2n²। এই সূত্রটা দিয়ে আমরা কিভাবে পরমাণু শক্তি স্তরে, এটা হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বসাবো কিভাবে, 2n² সূত্র দিয়ে। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর শক্তি স্তর। এটা কি বললাম আমি, 1 নম্বর শক্তি স্তর। এটা 2 নম্বর, এইটা 3 নম্বর। তার হচ্ছে এইটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন থাকে না। এইটা হচ্ছে কি নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যস্ত করতে হবে। তাহলে 1 নম্বর শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরে আমরা কিভাবে বুঝবো? যদি এটা সোডিয়াম হয়, সোডিয়াম কত 11, মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যা 11। কারণ পারমাণবিক সংখ্যা যতটা, প্রোটন সংখ্যা ততটা, এবং বাইরের শক্তি স্তরে ততটাই ইলেকট্রন থাকে। তো এখানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তরে কতটা ইলেকট্রন বসাবো, তার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। 1 নম্বর মানে কি, n এর মান 1। এখানে 2n² মানে কি 2 n এর সাথে গুণ আছে, তাহলে 2 গুণ 1 নম্বর n এর মান 1, তারপর স্কয়ার, তাহলে কি হয় 2 2। তার মানে 1 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন বসে। এরপর 2 নম্বর শক্তি স্তরে যদি আমরা ইলেকট্রন বসাতে চাই, তাহলে 2 মানে কি n এর মান 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তার মানে 2 নম্বরে ইলেকট্রন কতটা বসবে, 8টি। যদি আমরা 3 নম্বরে চাই, তাহলে কত, 3 নম্বরে হচ্ছে এখানে 3 দিয়ে গুণ করে n এর মান 3, তাহলে 3 3 9, 9 দুগুণ 18। কিন্তু আমাদের ইলেকট্রন আছে একটা, 18টা নেই, তাহলে আমাদেরকে একটাই বসাতে হবে। আমরা 2n² সূত্রটা এইভাবে ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো তো সব মৌলের জন্য না, প্রাথমিকভাবে আমরা 2n² সূত্র দিয়ে কিছু মৌলের, কিছু পরমাণুর ইলেকট্রন শক্তি স্তরে এইভাবে ইলেকট্রন আমরা বসাতে পারি। এরপরে উপশক্তি স্তরে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। যে কোনো মৌল, যেমন যদি আমি ক্লোরিনকে মনে করি বা আর্গনকে মনে করি, আর্গন কত 18, তাহলে আমি কি করব, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করার জন্য ওই যেটা আমরা লিখলাম n = 1 হলে a = 0, তখন কি হয়, উপশক্তি স্তর 1টি বা উপশক্তি স্তর বা অরবিটাল 1টি এবং 1s। তারপরে হচ্ছে 2 হলে l = 1 হয়, তখন উপশক্তি স্তর বা অরবিটাল 2টি হয়, 2s 2p। এবং 3 হলে l = 2 হয়, তখন অরবিটাল বা উপশক্তি স্তর হয় 3টি, 3s 3p 3d। এবং n = 4 হলে l = তখন
3 হয় এবং উপশক্তি স্তরে অরবিটাল হয় 4টি, 4s, 4p, 4d4। এইগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে লিখে আমরা ইলেকট্রন বসাবো এবং দেখবো যে ইলেকট্রন সংখ্যা আমাদের কত দূর যাচ্ছে। তাহলে এখানে 18 আর্গন, তাহলে হচ্ছে এখানে আমরা কি করবো 1s2, কারণ এস ইলেকট্রন দুইটা ধরে। তারপর হচ্ছে 2s2, 2p6, 6 ইলেকট্রন 6টা ধরে, যেটা আমি বলে দিয়েছি। আমাদের এটা 18, তাহলে 1s, 2s, 2p, 3s। আমাদের ইলেকট্রন যতক্ষণ শেষ না হবে এতক্ষণ আমরা এভাবে যেতেই থাকবো। তাহলে 3s, এস ইলেকট্রন কয়টা? দুইটা ধরে। 3s, 3p ইলেকট্রন কয়টা? 6টা। আমরা ওই সিরিয়ালে চলে যাব 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, এই সিরিয়ালে আমরা যেতেই থাকবো এবং ইলেকট্রন বসাতে থাকবো যাতে জয়টা ধরে। তো পিতে 6টা ধরে, তাহলে আমরা দেখবো ইলেকট্রন কয়টা আমাদের গেছে, আছে কয়টা, আমরা হিসাব করে যেতেই থাকবো। তাহলে এখানে যদি 10টা, 12টা, 6, 18টা, আমাদের কিন্তু ইলেকট্রন 8টা হয়ে গেছে, আর্গন 18টা। এইভাবে আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব। আমরা যে কোনো মৌলে এইভাবে আমরা 1s, 2s, 2p করে আমরা যাব এবং দেখবো যে ইলেকট্রন সংখ্যাটা আমাদের শেষ হচ্ছে কিংবা কত দূর আছে, সেই পর্যন্ত আমরা শেষ না হতে যেতেই থাকবো। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো ইলেকট্রন বিন্যাসের কিন্তু আবার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাস এইভাবে করে যাব, কিন্তু এর আবার ব্যতিক্রম কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে অরবিটালের শক্তিক্রম, যেমন অরবিটাল শক্তিক্রম কিছু নিয়ম আছে। আবার দেখা যায় যে একই শক্তি স্তরে যদি পি এবং ডি অরবিটাল থাকে তখন কি হয়, তখন পি এবং ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ করার জন্য ইলেকট্রন পরের অরবিটাল থেকে ধার করে নেওয়া, মানে ধার করে নিয়ে অর্ধপূর্ণ পূর্ণ করা যায়, তাহলে সেটা করতে হয়। কেননা তখন এই নিয়মটা, এই ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিত বা কার্যকর হয় এই কারণে। তো এইটা আমাদের মনে রাখতে হবে। যেমন সিম্পল নিয়ম এটা, আমি যদি টাইটানিয়াম, যেমন কি এটা 22, এটা যদি ইলেকট্রন বিন্যাস আমি করি তাহলে কত হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4f। আচ্ছা, আমি এই পর্যন্ত আসলাম 10, 12, 12 আর 6 কত, 18। তাহলে এই পর্যন্ত আমাদের 18 এসেছে। আমি এখানে থেমে গেলাম কারণ আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা 22, 18টা হয়ে গেছে, থাকে 4টা, ডিতে ধরে 10টা। আচ্ছা, এই আমি দেখতে পাচ্ছি যে ডি ডি অরবিটাল শেষ হবে এখানে, কারণ ডিতে 10টা ইলেকট্রন ধরে, এখানে তো আছে 4টা, 10টা তো নেই। তাহলে এইখানে এসে আমাদের কিছু কথা, সেখানে হচ্ছে যখন আমরা শেষ অরবিটাল আসব তখন দেখতে হবে যে এর পরে কোন অরবিটালটা আসছে। আমরা যখন শেষ অরবিটালে আসব তারপরে আমাদের ভাবতে হবে যে এর পরের অরবিটালটা কোনটা আসতো, আর সেই অরবিটালের শক্তি এটা হচ্ছে কম না বেশি। যদি কম হয় সেইটাতে আমরা ইলেকট্রন আগে বসাবো, তারপরে যা থাকবে এটাতে দিব, না থাকলে নেই। তাহলে আমরা জানি ইলেকট্রনের শক্তিক্রম অনুসারে 3d এর চেয়ে 4s এর শক্তি কম। আচ্ছা, শক্তি কম কেন, কম কিভাবে, এটা আমি পরে কথা বলছি। তো এখন শুধু শোনো, এটা হচ্ছে 4s এর শক্তি কম, যেই কারণে এখানে 4টা ইলেকট্রন ছিল থাকা সত্ত্বেও, ডিটা 10টা ধরে থাকা সত্ত্বেও আমরা এস এ যেহেতু 2টা ধরে এবং এর শক্তিটা হচ্ছে কম, সেহেতু আগে আমরা এস এ দিয়ে নেব। কারণ শক্তি কম অনুসারে ইলেকট্রন বিন্যাসে যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, এই কারণে আমরা এখানে ইলেকট্রন আগে দিব। থাকে কয়টা, 2টা, 2টা আমরা এখানে দিব শক্তি ক্রম অনুসারে। কিন্তু আরো কিছু কথা আছে। এবার যদি আমি ক্রোমিয়ামের কথা বলি, ক্রোমিয়াম কত, 24, ক্রোমিয়াম 24, তাহলে হচ্ছে এখানে কি হয়, 1s, 1s, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা গেল এখানে, এখানে হচ্ছে 18টা, 12 6 18, তাহলে আসছে কয়টা, এখানে যেহেতু 24 আর 6টা আছে, তাহলে হচ্ছে 3d4s। কেন লিখলাম, এটা হচ্ছে আরেকটু নিয়ম, সেটা হচ্ছে এখানে আমরা জানি যে এখানে শক্তি ক্রমশ 3dর শক্তি 4s এর চেয়ে বেশি, তাহলে এখানে ইলেকট্রন কিন্তু 2টা আগে আমাকে দিতেই হবে।
আর থাকছে কয়টা, 4টা শক্তিক্রম অনুসারে। কিন্তু আরেকটু কথা সেটা হচ্ছে, যদি একই শক্তি একই উপশক্তি স্তর, একই শক্তি স্তর, এখানে যেমন কত 3 3 3 একই শক্তি স্তরে পি এবং ডি অরবিটাল থাকে, এখানে পিও আছে ডিও আছে, একই শক্তি স্তরে যদি পি এবং ডি অরবিটাল থাকে এবং সেইগুলো যদি পূর্ণ বা অর্ধপূর্ণ করা যায়, পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা শক্তিক্রমের চেয়ে বেশি সুস্থিত বা কার্যকর হয়। এই কারণে আমরা দেখব যে একই শক্তি স্তরে পি এবং ডি থাকলে সেটা যদি পরেরটা থেকে ধার নিয়ে অর্ধপূর্ণ সম্পূর্ণ করা যায়, তাহলে সেটা আমরা করবো, কেননা সেটা বেশি গ্রহণযোগ্য, বেশি সুস্থিত, বেশি কার্যকর। তো এখানে আমরা দেখছি যে ডিতে 10টা ধরে ইলেকট্রন, এখানে 4টা, এখানে এসে আমরা আগে ধরে দিয়েছি কেন, এটা শক্তিক্রম অনুসারে। কিন্তু এখানে আমরা যখন দেখছি যে এখানে একই শক্তি স্তরে পি এবং ডি আছে এবং আমরা একটা ইলেকট্রন ধার নিয়ে এটা অর্ধপূর্ণ করতে পারবো, এই জন্য আমরা এস এর কাছ থেকে একটা নিয়ে এটা অর্ধপূর্ণ করবো, তাহলে এটা বেশি সুস্থিত হবে। তাহলে যদি আমরা তাই করি, তাহলে এখানে কত হবে, এখানে হচ্ছে 5 হবে, আর এখানে 2টা ছিল, এখানে হচ্ছে 1 হবে। এই হচ্ছে অরবিটালে অর্ধপূর্ণ বা সম্পূর্ণের নিয়ম। একই শক্তি স্তরে যদি পি এবং ডি অরবিটাল থাকে, আমি আবারও বলছি, প্রথমত আমরা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করব, দ্বিতীয়ত হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস শেষে যেই অরবিটালটাতে আসবো, তখন আমরা দেখবো যে এরপর যে অরবিটালটা আসতো সেইটার শক্তি যেটাতে এসেছি সেটা হচ্ছে কম না বেশি। যদি কম হয় তাহলে সেটাতে ইলেকট্রন আগে দিব, তারপরে বাকিটা পরেরটাতে দেব। কেননা আমরা জানি যে ইলেকট্রনের শক্তি, যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, এবং যার শক্তি বেশি তা সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে। এর মধ্যে আরো কিছু কথা, সেটা হচ্ছে যদি একই শক্তি স্তরে পি এবং ডি অরবিটাল থাকে এবং সেটা যদি পূর্ণ বা অর্ধপূর্ণ করা যায়, তাহলে সেটা কিন্তু আরো বেশি সুস্থিত বা কার্যকর হয়। এই কারণে আমরা এখান থেকে ইলেকট্রন ধার নিয়ে সেটা যদি অর্ধপূর্ণ বা সম্পন্ন করতে পারি, তাহলে সেটা করবো, কেননা সেটা বেশি কার্যকর। এই তো সিম্পল 2টা নিয়ম, তোমরা অবশ্যই মনে রাখবে এবং অনেক ইজি। তো আমি কারণ বোর্ড বই নিয়ে কথা বলছি, এই কারণে আমি এখানেই শুধু আলোচনা রাখতে চাই, বেশি দূরে যেতে চাই না এই ভিডিওতে। তো ইলেকট্রন বিন্যাস নিয়ে আমার এই ক্ষুদ্র পরিসরে এই কয়েকটি কথা তোমরা অবশ্যই মনে রাখবা। এরপরে কি আছে, এরপর হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যেসব মৌলের প্রকৃতিতে কিন্তু একটি মৌলের একাধিক আইসোটোপ থাকে, যেসব মৌলের আইসোটোপের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, এর মধ্যে 3টি প্রকৃতিতে পাওয়া। তো এখানে যেমন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 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 1 2 3, এদের হচ্ছে ভর সংখ্যা কিন্তু সমান নয়, প্রত্যেকের ভর সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু একই। তো যেসব মৌলের আইসোটোপের ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান নয়, ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোটোপ বলে। যে ভর সংখ্যা সমান, যাদের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান নয়, তাদের আইসোটোপ বলে। এখানে আরো কিছু কথা, আইসোটোপ, এটাকে আইসোটোপ বলে। তো আইসোটন বলে কিছু কথা আছে। আইসোটন হচ্ছে যাদের নিউটন সংখ্যা সমান, যাদের নিউটন সংখ্যা সমান, তাদের হচ্ছে নিউটন সংখ্যা সমান, যাদের নিউটন সংখ্যা সমান আইসোটন, নিউটন। আর আইসোবার ভর সংখ্যা সমান। তার মানে হচ্ছে আইসোটোপ হচ্ছে যে যাদের হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, আর তাকে আইসোটোপ বলে। আইসোটন হচ্ছে
নিউটন সংখ্যা, আইসোটন নিউটন সংখ্যার সমান, ভর সংখ্যা অসমান। আর আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। এই হচ্ছে আইসোটোপ, আইসোট্রন, আইসোবার। আইসোবার, আইসোটোপ, আইসোবার মানে ভর সংখ্যা। তাহলে হচ্ছে আইসোটোপ হচ্ছে কি, আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান না, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর এই নিয়ে কিছু কথা। আপেক্ষিক পারমাণবিক ভর, ভর ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আলাদা জিনিস। ভর সংখ্যা হচ্ছে নিউট্রন আর প্রোটনের যোগফল। ভর সংখ্যা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা নাও হতে পারবে, পারমাণবিক ভর কিন্তু পূর্ণ সংখ্যা নাও হতে ভর সংখ্যা হচ্ছে নিউট্রন আর প্রোটনের যোগফল। তো পারমাণবিক ভর আসলে খুবই ক্ষুদ্র, এই কারণে হিসাবের সুবিধার্থে, এটা কার্যক্ষেত্রে অনেক সমস্যা হয় বলে হিসাবের সুবিধার্থে এটাকে কি করা হয়, এটাকে একটি কার্বন 12 আইসোটোপের, কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, এর মধ্যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে একক হিসেবে ধরে এই আপেক্ষিক বা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরকে হিসাব করা হয়। আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভরকে হিসাব করা হয়। তো হচ্ছে যেমন ক্লোরিনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। আবার অ্যালুমিনিয়ামের ভর আপেক্ষিক বা পারমাণবিক ভর হচ্ছে কত, অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম কত, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যে কোনো মৌলের পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর। তো যে কোনো মৌলের ভর কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক বের করব। তো আপেক্ষিক পারমাণবিক বের করার জন্য আমরা কি করব, কোন মৌলের ভরকে, পারমাণবিক ভরকে আমরা কি করব, কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ পারমাণবিক ভরের 1/12 সমান 12 ভাগের 1 অংশকে কি করব আমরা, 1 অংশকে আমরা হচ্ছে এই 1 অংশ দ্বারা আমরা ওই মৌলের পারমাণবিক ভরকে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন যে কোনো মৌলের, আমি যদি ফ্লোরিন, ক্লোরিন যেটাই কারণ যদি ফ্লোরিন মনে করি, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে কি হবে, ফ্লোরিনের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপ এর পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশের তুলনায় হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর যত গুণ ভারী, ওই মৌলের একটি পরমাণুর ভর যত গুণ ভারী সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর এটা, তাহলে হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়াম আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে আমরা কি করব, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কি হবে, তাহলে আমরা কি করব, এইটাকে আমরা এইটা দ্বারা ভাগ করে যেটা পাবো এইটাই, কেননা এই যে 1/12 এত সমান কিন্তু 1.6 এত, এত অংশ সমান এত হচ্ছে। তাহলে যে কোনো মৌলের ভর জানার জন্য কি করব, ওই মৌলের ভরকে আমরা কি করব, ওই মৌলের ভরকে আমরা মৌলের আপেক্ষিক ভর বের করার জন্য আমরা ওই মৌলের ভরকে
এটা দ্বারা ভাগ করলে পেয়ে যাবো, কারণ 1/12 অংশ মানে 12 ভাগের 1 অংশ সমান হচ্ছে 1.66 ইন্টু 10⁻24। এই জন্য আমরা ছোট কথায় এক কথা যে কোনো মৌলের ভর ধরে সেটার আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমরা ওই ভরকে কি করবো, আমরা 1.66 ইন্টু 10⁻24 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে কোনো মৌলের ভর সমান কি, যে কোনো মৌলের ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের তুলনায় ওই মৌলের একটি পরমাণু ভর যত গুণ ভারী, সেটাই হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর আবার আইসোটোপের শতকরা পরিমাণ থেকেও আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। সেটা কিভাবে? আইসোটোপের শতকরা পরিমাণ থেকে। তো অনেক মৌলের কিন্তু একাধিক আইসোটোপ থাকে, তো আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব? আপেক্ষিক পারমাণবিক ভর, মনে করি যে কোনো মৌলের দুটি আইসোটোপ দেওয়া আছে, যে কোনো মৌল মনে করলাম, যে কোনো মৌল এ, একটি মৌল আমরা এ কে কল্পনা করলাম এবং এই দুটি আইসোটোপ, যেমন একটির হচ্ছে ভর সংখ্যা পি ধরলাম এবং এর প্রকৃতপ্রাপ্ত শতকরা পরিমাণ এম, অপরটির ভর সংখ্যা যদি আমরা কিউ ধরি এবং প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এন, তাহলে আমাদের কি দাঁড়াবে? ধরি যে কোনো মৌল এ তার দুইটি আইসোটোপ, কারো আইসোটোপের ভর হচ্ছে তো পি, এখানে হচ্ছে আইসোটোপের ভর। প্রথম যে কোনো মৌল এ এবং দুইটি আইসোটোপ প্রথমটির ভর পি এবং প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এন। দ্বিতীয়টির ভর কিউ এবং প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এন। তাহলে কি দাঁড়ায়? আপেক্ষিক পারমাণবিক ভরটি মৌলটির এ মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি হবে? পি গুণ হচ্ছে এম প্লাস কিউ গুণ এন বাই 100। তো এটা হচ্ছে সূত্র। আমরা এখন যে কোনো মৌলের যদি দুটি আইসোটোপ থাকে এবং তাদের ভর এবং শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা এখানে মান বসিয়ে বের করতে পারি। কেননা যে কোনো মৌলের আইসোটোপ গুলোর শতকরা পরিমাণ এবং ভরকে কি করব? গুণ করব। আইসোটোপ গুলোর প্রত্যেকটি প্রথমটি প্রথমটির শতকরা পরিমাণ দিয়ে গুণ করব, দ্বিতীয়টির ভরকে দ্বিতীয়টির শতকরা পরিমাণ দিয়ে গুণ করে, এভাবে প্রত্যেকটি আইসোটোপের ভরকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করবে, এগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করবে, তাহলে আমরা ওই আইসোটোপের ওই মৌলের শতকরা মানে আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাব। তাহলে আমরা মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে, এভাবে যে কোনো মৌলের আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এইভাবে বের করতে পারবো। কিভাবে? এখানে যে মৌলগুলোর আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণ দেওয়া থাকবে, সেইগুলো কি করব? ভর এবং শতকরা ভরকে শতকরা পরিমাণে গুণ করব প্রত্যেকটি আইসোটোপে এবং সেগুলো যোগ করব করে 100 দিয়ে ভাগ করব। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু বলার প্রশ্ন আছে? কারণ এখানে যে কোনো মৌলের এটা সূত্র, যে কোনো মৌলের দুইটা আইসোটোপ দেওয়া থাকে, যদি মনে করো যেমন ক্লোরিন, তোমাদের বইয়ে দেওয়া আছে যে মনে করো ক্লোরিন কত? 35 এবং
37। শতকরা পরিমাণ হচ্ছে 75%, হচ্ছে এবং 25%। তাহলে ক্লোরিনের, অতএব ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? এখানে তাহলে কি ভর হচ্ছে কি 35, তাহলে পি 35 গুণ হচ্ছে শতকরা পরিমাণ 75, তারপরে যোগ দিতে হবে। এরপরে কি আছে কিউ, কি হচ্ছে কোনটা, কি হচ্ছে 37 এবং এর হচ্ছে শতকরা পরিমাণ কত 25 ভাগ 100। এখন আমরা এইগুলো গুণ করে যোগ করে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবো। আশা করছি আর বলার কোনো প্রশ্ন আসে না, তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই আপেক্ষিক পারমাণবিক ভর। আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায় এবং আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা যায় এ নিয়ে তোমাদের আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। এরপর আপেক্ষিক আণবিক ভর নিয়ে কিছু কথা। আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর হচ্ছে কিভাবে বের করব, কোনো অণুতে উপস্থিত প্রতিটি পরমাণুর সংখ্যাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করে যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে ওই অণুর বা অণু বা যৌগের আপেক্ষিক আণবিক ভর। যেমন যদি আমি সালফিউরিক অ্যাসিডকে বলি H2SO4, এর হচ্ছে আপেক্ষিক আণবিক ভর বের করো। আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর কত? তাহলে হচ্ছে কি করতে হবে, প্রতিটি প্রতিটি মৌলের পরমাণু সংখ্যাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করতে। আপেক্ষিক আণবিক ভর বের করার জন্য প্রতিটি মৌলের অণুতে উপস্থিত প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করে যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটাই হচ্ছে ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। যেমন এখানে সালফিউরিক অ্যাসিড, তাহলে হাইড্রোজেন কত, হাইড্রোজেন পারমাণবিক ভর কিন্তু 1, তাহলে 1 গুণ হচ্ছে 2 যোগ সালফার কত 32 যোগ এখানে অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং পরমাণুর সংখ্যা 4, তাহলে কি করব 16 গুণ 4, কেন এখানে হচ্ছে পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন কি করব, এখানে 2 যোগ 32 যোগ 4 16 64, তাহলে কত হচ্ছে 4 দিয়ে 6, 4 2 6 আর 2 8, এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। যে কোনো মৌলের আপেক্ষিক আণবিক কিভাবে বের করব, ওই মৌলের অণুতে যে কোনো অণু বা যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করার জন্য ওই অণুতে অবস্থিত প্রতিটি মৌলের পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা, ওই মৌলের পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে আমরা আপেক্ষিক আণবিক ভর পাবো। যেমন যদি নাইট্রিক অ্যাসিডের কথা মনে করি, নাইট্রিক অ্যাসিডের কল্পনা করি, তাহলে নাইট্রিক অ্যাসিড NO3, তাহলে হাইড্রোজেন কত 1, হাইড্রোজেন এখানে একাই আছে, তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর 1 যোগ নাইট্রোজেন কত 14, অক্সিজেন 16, তার সাথে কি করবো 3 আর 3টা অক্সিজেন 3টা পরমাণু আছে, তাহলে কত হচ্ছে এখানে 3 16 48 আর এখানে 14 15, তাহলে কত হয় 63। এটা হচ্ছে এর হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। কি করতে হবে, এখানে অণুতে উপস্থিত প্রতিটি মৌলের পারমাণবিক ভরকে ওই মৌলের পরমাণু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে হাইড্রোজেন পারমাণবিক ভর 1, এখানে এর হচ্ছে পরমাণু সংখ্যা 1, তাই শুধু 1। এখানে নাইট্রোজেন একটাই পরমাণু, নাইট্রোজেন পরমাণু 14,
এখানে হচ্ছে অক্সিজেন 16 পারমাণবিক ভর, অক্সিজেন পরমাণু সংখ্যা 3, তাই জন্য 16 দেওয়া 3 হয়েছে, এবং এগুলো গুণ করে যোগ করলে আমরা আপেক্ষিক আণবিক ভর পাবো। তাহলে যে কোনো অণুর বা যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করার জন্য আমরা কি করব, ওই অণুতে উপস্থিত প্রতিটি মৌলের পারমাণবিক ভরকে, প্রতিটি মৌল পারমাণবিক ভরকে ওই মৌলের পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাবো আপেক্ষিক আণবিক ভর। এরপর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় আইসোটোপ মানে হচ্ছে যেসব আইসোটোপের নিউক্লিয়াস নিজে নিজে থেকে ভেঙে, স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে এরা হচ্ছে কি করে, গামা আলফা বিটা রশ্মি বিকিরণ করে, রশ্মি হচ্ছে নির্গত করে, এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এরকম আইসোটোপের সংখ্যা 3000-এরও বেশি। তো এই তেজস্ক্রিয় আইসোটোপ নিচ থেকে ভেঙে যায়, এগুলো তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন মানে কাজে ব্যবহৃত হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে, রোগ নিরাময়ে, চিকিৎসা ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, বিভিন্ন কাজে এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো ব্যবহার করে। রোগ নিরাময়ে কিভাবে? রোগ নিরাময় হচ্ছে যখন কোনো মানুষের শরীরে কোনো ক্ষত, কোনো স্থানে, কোনো স্থানে এই আইসোটোপের মাধ্যমে আইসোটোপ ব্যবহার করে কি করা হয়, ছবি তোলা হয় এবং সেখানে রোগ নির্ণয় করা হয়। এই বর্ণনাটা আমি আর বাড়াতে চাচ্ছি না, কিনা এগুলো সিম্পল বর্ণনা তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই তোমরা একবার পড়ে নিলেই বুঝতে পারো। এখানে বোঝানো কোনো বিষয় ওরকম বলে মনে করছি না, প্রাথমিক ভাবে মনে করছি না, এই কারণে বইয়ে যে জিনিসটা সুন্দরভাবে দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নেবে, ব্যবহারটাকে কি কি কাজে ব্যবহার করা হয়। তো এই আমার আজকের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে যে আলোচনার কথা ছিল, সংক্ষিপ্ত ক্ষুদ্র পরিসরে একেবারে প্রাইমারি লেভেলে আমি ক্ষুদ্র ভাবে কিছু আলোচনা করে দিলাম। আশা করছি তোমরা মানে প্রাথমিকভাবে কিছু বুঝেছো। মানে আপাতত বইয়ের প্রতিটা টপিকগুলো ক্লিয়ার করার জন্য এতটুকু শুনে হয়তো তোমাদের, আমার মনে হয়, ক্লিয়ার হওয়া দরকার। বইয়ের টপিকগুলো সম্পর্কে বাইরের জগৎ নিয়ে আমি কোনো কথা বলিনি, সেটা পরের ভিডিওতে হয়তো আলোচনা করা যাবে আরো বেশি কিছু জানার জন্য। কিন্তু আগে বইটাকে জানতে হবে, বইটাকে বুঝতে হবে। বই না জেনে বাইরে গিয়ে লাভ নেই। এই জন্য আমি শুধু বইকে কেন্দ্র করে ক্ষুদ্র পরিসরে আলোচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।